আসসালামু আলাইকুম। আমি সাবরিনা ফেনী থেকে বলছি। শুরু করছি নতুন একটি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু বড় হলেও একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবার পাশে থাকবে। আমার প্রত্যেকটা বন্ধু বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি, আর অনেকদিন পরে যে ব্লগটা শেয়ার করছি সেটা আপনাদের কাছে খুবই পরিচিত। আপনারা সবাই অপেক্ষা করছিলেন। আপনাদের অপেক্ষার জন্য আমি 2টা দিনের কিছু আমার কাটানো মুহূর্তগুলো একটু একটু করে শ্যুট করেছি, আর 1 সপ্তাহ পরে আমি কিন্তু ভিডিও পোস্ট করছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি যাচ্ছি আমার বরকে নিয়ে আসতে। তো একদিন আগে আমরা রওনা দিয়েছি। যাওয়ার পথে একটু ফুল কিনে নিলাম, আর এবার প্রথম আমি এভাবে ফুল নিয়ে যাচ্ছি। অনেকে তো অনেক বড় করে ফুল নিয়ে যায়, কিন্তু আমার কাছে একটু লজ্জা কাজ করতেছিল। খারাপ কি বলবো, আসলে এটা বলে বোঝানোর মতো ভাষা আমার নাই। সবাই অনেক এক্সাইটেড থাকে, অনেক রকমভাবে সারপ্রাইজ হয় বা সারপ্রাইজড করে। আমার আসলে যতটুকুই চিন্তা ভাবনা করি না কেন, সেভাবে আমি কোনো কিছু করতে পারি না। আচ্ছা, যাই হোক, ছোট্ট একটা ফুল নিয়েছি, 2টা ফুল নিয়েছি, একটা জারবেরা, একটা গোলাপ, আর কিছু যে সবুজ কালারের ফুলগুলো, ওগুলো আমার নাম জানা নেই। তো যাই হোক, নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি, রওনা দিয়েছি। আর রওনা দেওয়ার আগ মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তারপর আমরা রওনা দিছি। অনেকটা অন্ধকার নেমে এসেছে, আর যেতে যেতে কিন্তু একটা লাইভ অন করেছিলাম, 1 ঘন্টার লাইভে সবার সাথে একটু গল্প করলাম, মজা করলাম। আমাদের বাংলাদেশের ঢাকা চট্টগ্রামের হাই রোডটাকে দেখালাম। যারা বাংলাদেশে থাকে তারা তো মোটামুটি সবাই জানে, আর যারা বাংলাদেশে থাকে না তাদের উদ্দেশ্যে আমি আমার লাইভটাতে আমি তাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে কুমিল্লা পার হচ্ছিলাম, আর তখনই আরিয়ার কথা খুব মনে পড়ে যায়। আরিয়া হাউস হচ্ছে, ওর কথা খুব মনে পড়ে যায়। খুব দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু বাসা কিন্তু দূরে হাই রোড থেকে, যার কারণে আর দেখাটা করতে পারিনি। তো যাই হোক, ঢাকা যাচ্ছিলাম, রাতটা হয়ে এসেছে, অন্ধকার, গুটগুটে অন্ধকার হয়ে গিয়েছে চারদিকে। এদিকে মেয়ে আমার ঘুমাচ্ছে, আর ছেলেটা একটু দুষ্টুমি করছিল। চলছি তো চলছি, চলছে বাড়ি, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। তো যাই হোক, অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি, 5 ঘন্টা লেগেছে, তাড়াতাড়িও না। যদি জ্যাম থাকতো তাহলে কিন্তু অনেক লেট হইতো। তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে জ্যাম তেমন একটা ছিল না, একটু একটু ছিল, তবে সেটা স্বাভাবিক থাকবে। তো এর মাঝে ফাতিমা একবার উঠেছিল, আবারও ঘুমিয়ে গিয়েছে, কারণ গাড়িতে এসি চলার কারণে হয়তো ওর একটু ঠান্ডায় ওর ঘুমটা আসছিল। তো এদিকে আমরা একটা পেট্রোল পাম্পে, মনে হয় এটা না, এটা হচ্ছে টোল যেখানে কাটে, ওই জায়গাটা টোল কাটছিল, ঢাকাতে ঢুকছে। এদিকে আব্দুল্লাহও কিন্তু গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, একটু পরে জাগন হয়েছে। আর যাচ্ছি, যেতে যেতে রওনাকে খুব মিস করছিলাম। ভেবেছিলাম ঢাকা গেলে ওর সাথে দেখা হবে। রওনাক লাইফস্টাইল, এই ইউটিউবে এসে, এই প্ল্যাটফর্ম থেকেই ওর সাথে আমার পরিচয়। খুব পছন্দের একটা মানুষ, খুব ভালো লাগার একটা মানুষ। ফ্রেন্ড বলুন, বোন, কিংবা যে যাই বলুন না কেন, খুব ভালো মনের একটা মানুষ। ইউটিউবে এসে অনেকের সাথে পরিচিত হয়েছি। তো সবার কথা আরেকদিন বলবো, স্পেশালি কিছু মানুষ যাদেরকে আমি খুব মিস করি। আর যেহেতু ঢাকা যাচ্ছিলাম, অনেক ইচ্ছে ছিল ওর সাথে দেখা করার, কিন্তু আর দেখাটা হলো না, কারণ পুজোর ছুটি চলছে।
সচরাচর পূজাতে ঈদে আমাদের বাংলাদেশে ছুটিগুলো একটু লং টাইমের হয়। তো ওর গ্রামের বাড়িতে চলে গিয়েছে, মানে ওর হাজবেন্ডের বাড়িতে, দাদা শ্বশুর বাড়িতে, যার কারণে আমাদের দেখা হয়নি। যদি থাকতো তাহলে অবশ্যই দেখা করতাম আর অবশ্যই আপনাদের সাথে ভিডিও পোস্ট করতাম। তা আমার কাছে খুব খারাপ লেগেছিল, একটা আনন্দের মুহূর্ত নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে কিন্তু খুব খারাপও লাগছিল যে আমি এতটা পথ পাড়ি দিয়ে আসছি কিন্তু আমার রনাকের সাথে দেখা হবে না। এটা ভাবতে আমার কাছে খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই, ভাগ্যের যে পরিহাস, যেটা ভাগ্যে আছে সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো আমরা মাঝপথে নামলাম, নেমে চা খেয়েছি আমি আর ছেলে আর যে ছোট ভাইরা ছিল ওরা হচ্ছে নান খেয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়েছি আর মেঘনা পার হচ্ছি। যেহেতু রাত্রিবেলা তাই তেমন একটা বাহিরের জাহাজগুলো দেখা যাচ্ছিল না। আমার ছেলে অনেকবার এখানে কিন্তু দেখতে চেয়েছিল, কিন্তু ভালোভাবে যেটা দিনে দেখা যাইতো ওইটা কিন্তু রাত্রে আর দেখা যাচ্ছে না। তারপর আমি একটু একটু শ্যুট করে নিলাম, আর অনেক ভিডিওই শ্যুট করেছি। সব কিছু দিতে গেলে আসলে অনেক বড় হয়ে যায়, এমনিতেই আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তুলনামূলকভাবে, যেহেতু এক সপ্তাহ কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো আশা করছি যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু সপ্তাহে একটা ব্লগই দিয়েছি, প্রতিদিন আর বিরক্ত করেই নেই। আর আমার এই একটা ব্লগ দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত পারলে আমাকে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই আসলে জানে যে আমি এক সপ্তাহ পরে ছাড়ছি, মানে আমার হাজবেন্ড গত এক সপ্তাহ আগেই দেশে চলে এসেছে। তো ও আসার পরে যেহেতু একটু ব্যস্ততা আমার বেড়ে গিয়েছে, আমি কন্টিনিউয়াসলি আর প্রতিদিনকার মতো আগের মতো হয়তো 2-3 দিনে একবার ভিডিও ছাড়তে পারতাম, এখন আর ছাড়তে পারছি না। তো আমাকে সবাই ভুলে যাবেন না, অবশ্যই মনে রাখবেন। আগে তো অনেকগুলো শর্ট দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমি পারছি না। এখন ভিডিও করা আছে, এডিট করা হচ্ছে না হয়তো প্রপার টাইমে, কিংবা সমস্যা হয়, দেখা যাক কতদিন চলতে থাকে। আমার খুব একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমি যখন যে ভিডিওটা দিব প্লিজ শেষ পর্যন্ত দেখে আমাকে একটু সাপোর্ট করবেন। তো ঢাকা যাওয়ার সময় আবারও টোল পড়লো, এটা সম্ভবত ঢাকার সিটিতে ঢোকার সময় লাস্ট টোল যেটা পড়ে ওইটাই। তো এই জায়গাতেও কিন্তু দোনো সাইডে অনেক শিপ আছে, নৌকা আছে। আমি আমার ছেলেকে বলেছিলাম যে ঢাকা যাওয়ার পথে আমি তোমাকে নৌকা দেখাবো, জাহাজ দেখাবো, কিন্তু রাত্রেবেলা তো ও যতটুকু পেরেছে দেখেছে আলহামদুলিল্লাহ। আর সকালে যদিও স্পষ্ট করে দেখতো, ভোরবেলায় নামার কারণে ও একটু মিস করে ফেলেছে, কারণ সারা রাত আর কেউ ঘুমায়নি। সামনে বিস্তারিত দেখতে পাবেন যে আমার ছেলে মেয়ে কী করেছে, রাতটা কিভাবে কাটিয়েছে। তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, আমার মামার বাসার কাছাকাছি চলে এসেছি। গাড়িটা পার্কিংয়ের জন্য গ্রেজে পার্কিং করছে, তো আমরা একটু পরে নেমে যাব। আমি নেমে গিয়েছি গাড়িটা পার্কিংয়ে রাখার জন্য। আমার ভাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে এসেছে, আমার মামাতো ভাই। তো আমরা বাসায় চলে এসেছি। ওদের বাসায় আসার পরে আব্দুল্লাহ খেলাধুলা নিয়ে ব্যস্ত, ও তো যেখানেই যাবে সেখানে খেলনা বা কিছু দেখলেই হয়েছে। তাই এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ভাবি আছে, আর আমার মামাতো বোন আছে, মামা মামি, ভাইয়া ভাবি আর ওদের ছেলে, সবাই মিলে অনেক মজা করছিল। আর আমার ভাবি কিছু হাতের কাজ করে, ওনার পেজ আছে দ্য ক্রাফট লেডি, ওর হাতের জিনিসগুলো অনেক সুন্দর হয়। আমি তো এই ভিডিওতে সবটা শেয়ার করতে পারবো না, তবে আমি চেষ্টা করব যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করতে। সম্ভবত ওর পেজের নাম দ্য ক্রাফট লেডি ক্রাফট বা ক্রাফট লেডি। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো কত সুন্দর করে ওর হাতের কাজ করে, আর ওর হাতের কাজের এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুরো বাংলাদেশে। এই যে এই চুড়ি, এই মালাগুলো ওর তৈরি।
ও এগুলোকে ডিজাইন করে, হাতের কাজ করে, সম্পূর্ণ কিছুই ও করে থাকে। আসলে হাতের কাজের জিনিস অসাধারণ হয়। এই যে রিং বানিয়েছে অনেকগুলো। আমি খুব শর্ট টাইমের জন্য গিয়েছিলাম, যার কারণে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে দেখাতে আমি পারিনি। রাতের 9:30টার দিকে আমরা পৌঁছে যাই, আর প্রায় রাত 4টা পর্যন্ত আমরা ওখানে স্টে করি। তো এর মাঝে আর কেউ ঘুমায়নি, কারণ সবার মনে হচ্ছে যে ঈদের দিন চাঁদ রাত। সবাই অনেক মজা করেছে আলহামদুলিল্লাহ। বাচ্চারাও অনেক মজা করেছে, আমার বাচ্চারাও ঘুমায়নি, ওরাও কেউ ঘুমায়নি। আর আব্দুল্লাহ এখানে ওর ভাইকে নিয়ে অনেক দুষ্টামি করছিল। সামনে আরো অনেক কিছু আছে, দেখতেই থাকুন। আমার মেয়েও একটু খেলাধুলা করছিল। দুই ভাই খেলছে, ও মজা পাচ্ছে, ও খেলছে ওদের সাথে। তা আমিও একটু একটু হেঁটে হেঁটে শ্যুট করছিলাম। আসলে খুব শর্ট টাইমের জন্য গিয়েছি, আমার নিজের কাছেও খুব খারাপ লেগেছে। এত অল্প সময়ের জন্য গিয়ে আসলে ওদেরও খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। ইচ্ছে করছিল আরো 2টা দিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই, আমাদের চলে আসতে হবে। আমার মামা মামির সাজানো গোছানো ঘর একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে। এদিকে ভাবি সময় পেলেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করে, সুতো দিয়ে কাজ করছে। আর এটা নাকি মালা বানাবে। আমিও জিজ্ঞেস করছিলাম ওকে বসে বসে এটা দিয়ে কি করবে। আর যেহেতু 2টা পিচ্চি আছে, আমার ছেলে কি আর কম নাকি? ওর একটা পিচ্চি, আমার একটা, আমার 2টা পিচ্চি, এগুলো মিলে যা করছে। ছোট ছোট অনেকগুলো পুঁতি টাইপের, পুঁতি না ওগুলো, সুতার পুঁতি বলতে পারেন, ওগুলো সব ঘরে ঘরে ফেলাই দিছে। একটু পরে সবাই উঠাবে, দেখবেন আপনারা। আমি যখন একটু শ্যুট করতে গেছিলাম, পুরো লন্ডভন্ড করে ফেলছিল ওদের মানে রুমটাকে। তো সামনে আসছে, অবশ্যই দেখতে থাকুন। আজকের ভিডিওটা লং হতে পারে, কিন্তু এটার মধ্যে অনেক মজার জিনিস আছে, কিছু দেখার জিনিস আছে, কিছু বোঝার জিনিস আছে। আর আমার জন্য আমার ছেলেমেয়ের জন্য বলতে পারেন সারপ্রাইজ আছে। তো সব মিলিয়ে ভিডিওটা আমার জন্য খুবই স্মরণীয় একটা ভিডিও। আপনার সাথে শেয়ার করেছি, সবার সাথে শেয়ার করেছি। এই যে আমি একটু শ্যুট করতে গেলাম, আমার ছেলে কিন্তু এই যে পুঁতি, এগুলো পুঁতি বলতে, এগুলো হচ্ছে সুতার পুঁতি বলতে পারেন, সুতা দিয়ে তৈরি। তো ও এগুলো ফেলে দিছে, ইচ্ছা করে ফেলে নাই, এগুলো পড়ে গেছে। তো যাই হোক, বাচ্চারা মিলে এখন তুলবে এগুলা, যেহেতু ওরা করছে ওরা তুলবে। তো আমার ভাইয়ের ছেলে ওর পাপাকে একবার গিয়ে বলে আসছে, মাকে একবার গিয়ে বলে আসছে, ও দাদিকে বলছে, যে বাবাকে বলছে, দেখো আব্দুল্লাহ কি করেছে, আব্দুল্লাহ ফেলে দিয়েছে। তো এখন ওরা সবাই মিলে তুলছে, আনাচে কানাচে যেখানেই আছে সেখান থেকে তুলছে। তা আমি মেহেদি পরে গিয়েছি এক হাতে, তোমরা দেখেছো সবাই, আমার বন্ধুরা, আমার দিদিরা। আরেক হাত বাকি ছিল। তো আমার মামতো বোন বলছিল, আপু তুমি এক হাতে মেহেদি পরছো, আরেক হাতে পরো নাই, আসো আমি তোমার লাগাই দিই। তো রাত্রে প্রায় 2টা বাজে তখন। খাওয়া দাওয়া শেষ করে আমরা মেহেদি লাগাইতে বসছি। ও আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল, আমি একটু একটু শ্যুট করছিলাম। আর ছেলেমেয়ের দিকে একদম খেয়াল রাখছিলাম ওরা কি করতেছে, কারণ ছেলেমেয়ের দিকে তো খেয়াল রাখতেই হবে। আর এদিকে আমার মেয়েটা নিরিবিলি হয়ে খেলছিল। তো আমার ছেলে গিয়ে এবার ডিস্টার্ব করবে। আমার মেয়েটা মাশাআল্লাহ লক্ষ্মীটির মতো খেলছিল, কোনো আওয়াজ ছিল না। কিন্তু আমার ছেলেটা গিয়ে ডিস্টার্ব শুরু করে দিচ্ছে, টানাটানি শুরু করে দিচ্ছে। শুধু একটু খেয়াল রাখছিলাম যাতে ও বলগুলো মুখে না দেয়, এমনিতে খেলছিল নিরিবিলি। তো আর কি করবো, ছেলে যেখানেই যাই মেয়েটার সাথে একটু ভেজাল করবেই। আর এইদিকে আমার মামাতো ভাই আমার ছেলের জন্য কিছু খেলনা নিয়ে এসেছে, ওগুলা আব্দুল্লাহকে গিফট করেছে। তো ওর ছেলে তখন একটু রাগ করেছিল যে বাবা সব বড় বড় খেলনা সবাইকে গিফট করে ফেলছে, আমাকে কেন গিফট করে নাই। তো এটা বলে ও একটু রাগ করতেছিল, কান্না করতেছিল, মন খারাপ করছে। তখন আব্দুল্লাহ গিয়ে ওর রাগ ভাঙাচ্ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার জন্য পুরো ভিডিওটা হচ্ছে একটা স্মৃতিস্বরূপ, কারণ আমি অনেক বছর পরে গিয়েছি। আর এই ছোট ছোট মুহূর্তগুলো আমার জন্য খুব স্পেশাল ছিল।
খুব ইচ্ছে করছিল যে মানে আর কিছুক্ষণ থাকি, কিন্তু পারছিলাম না। তো এইদিকে সকালে আমরা ভোরে রওনা দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার মামা একা ছাড়তেই চাচ্ছিল না, আমাকে একা ছাড়ছিল না, মামা আমাকে নিয়ে এয়ারপোর্টে চলে যায়। পাশে আমার ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে ড্রাইভারের এক কাজিন ছিল। তবু আমার মামা অনেক ভয় পাচ্ছিল, যেহেতু আলো হয়নি, সেহেতু একা যাওয়া ঠিক হবে না। তো বললাম ঠিক আছে, মামাও অসুস্থ, কিন্তু তারপরও ভাগ্নিকে আমাদের প্রত্যেকবার তো চট্টগ্রাম দিয়ে যাওয়া হয়, কিন্তু ঢাকা থেকে এই অবস্থায় আসলে কখনো রিসিভ করা হয় নাই। আমার রিসিভ করতে এসে খুবই হযবরল অবস্থা দেখছি, গাড়ি পার্কিং এ পর্যন্ত কোনো জায়গা নেই। আমরা খুব বিপর্যয়ের মধ্যে পড়ে গেছিলাম। আসলে ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম এয়ারপোর্ট খুব ভালো একটা এয়ারপোর্ট হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টে, খুবই কমফোর্টেবল। আর এদিকে পুরো অন্ধকার কাটিয়ে তো দিনের আলো দেখা যাচ্ছিল, কিন্তু আমার হাজব্যান্ড ফোন দিচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ওর ফোন আসছিল না দেখে আমি কিন্তু খুব টেনশনে পড়ে যাই। আর অপেক্ষার সময়টা কাটতে চায় না, যেটা সত্যি কথা হচ্ছে, অপেক্ষার সময় কাটতে চায় না। আমার ছেলে মেয়ে দুজনে ঘুমাচ্ছিল, কারণ ওরা সারা রাত ঘুমায় নাই, গাড়িতে ওঠার পর ওরা ঘুমাই গেছে। আর এদিকে আমি বের হওয়ার সময় ফুলটাও নিয়ে নিলাম, যেহেতু মামা আছে সাথে, একটু তো লজ্জা করছিল। আর ওদেরকে নিয়ে এই যে এতগুলো গাড়ি পার হয়ে আসা সম্ভব না, তো আমি ড্রাইভারকে বলছিলাম চলো আমরা সামনে গিয়ে দাঁড়াই, যদি বের হয় আমরা দেখবো, আমরা রিসিভ করবো। তো যেই ভাবা সেই কাজ, আমরা এয়ারপোর্টে টার্মিনাল 2-তে চলে যাই। তারপর আমার হাজব্যান্ড তার একটু পরে বের হয়, মানে একটু পর বলতে 1 ঘন্টা আরো। ওকে রিসিভ করি আর ওর মেয়েকে কোলে দিই। আর কখন আমার ওভাবে ফুল দেওয়া হয় নাই, তাই আমি খুব তড়িঘড়ি করে ওকে ওর হাতে ফুলটা দিয়ে দিয়েছি, ওকে নিয়ে বের হয়ে গেলাম। তো গাড়ি নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছি। বলতে গেলে ঢাকা এয়ারপোর্টটা হচ্ছে যে খুবই হযবরল একটা অবস্থা। আমার মতে যারা আমরা চট্টগ্রামের এদিকে আছি, তারা চট্টগ্রাম দিয়ে যাতায়াত করলে খুব ভালো ঢাকা থেকে। তো এদিকে ছেলেটা আমার ঘুমাচ্ছে, আর ও একদমই বলতে পারবে না, কয়েকবার চোখ খুলেছিল, কিন্তু ও বুঝতে পারে নাই যে ও ওর বাবার কোলে আছে। ওর বাবা ওকে অনেকবার উঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু কাঁচা ঘুম, সারা রাত ঘুমাই নেই, মানে আমরা অনেক ও ঘুমাই নেই ধরতে গেলে। ঘুমাই নেই দেখে ওকে অনেকবার উঠানোর চেষ্টা করতেছিল, ও উঠতেছিল না। এদিকে মেয়েও ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আমি একটু শুট করছিলাম। তো যাই হোক, যারা এতক্ষণ আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কারণে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো। প্লিজ আমাকে সহযোগিতা করে যাবেন। তো এদিকে এই যে ছেলেকে বাবা বুকে জড়িয়ে নিয়েছে, কিন্তু ও এখনো বলতে পারতেছে না যে ও ওর বাবার কোলে। ঠিক আছে, একটু পরে বলতে পারবে। এই টাইমটা তো হচ্ছে আমরা একটু নাস্তা করব, এই জন্য দাঁড়িয়েছিল। কিন্তু আব্দুল্লাহ তাকিয়েও আবারও কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও কিছুতেই বুঝতেছে না, ওর বাবাকে রিসিভ করতে গেছে, রিসিভ করার মানে করে আমরা চলে যাচ্ছি, এখনো বলতে পারবে না আব্দুল্লাহ যে ওর বাবা ওর পাশে বসে আছে। একটু পরে যখন বলতে পারছে, এখনো বলতে পারবে না। ওর বাবা ওকে বাইরে থেকে ডাকতেছিল, এখন ওর চোখে পড়ছে যে ওর বাবা এটা। তখন তো কি করবে, কিভাবে বের হবে সেই চিন্তা করছে, আর বাবাকে খুব জড়াই ধরছিল। তো আর এই মুহূর্তগুলো আসলে বারবার ফিরবে না এই মুহূর্তগুলো। হ্যাঁ, কখনো আবার হয়তো সময়গুলো আসবে, কিন্তু বাচ্চাদের ছোট যে একটা এই বয়সটা, ওইটা থাকবে না। সময় কারোর জন্য বসে থাকে না। ইউটিউবে হয়তো আমরা দিচ্ছি ভিডিওগুলো, স্মৃতি হিসেবে ধরে রাখছি, যার কারণে শেয়ার করে রাখছি। হয়তো বা ছেলে মেয়ে বড় হলে দেখবে, স্মৃতির পাতায় আটকে রাখার চেষ্টা করছি কিছু স্পেশাল দিন, স্পেশাল মুহূর্তগুলো।
তা আমরা নাস্তা করে তো চলে গেলাম আর চলে আসছি। আর এদিকে ফাতিমা উঠে গিয়েছে, উঠে ওর বাবার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, মানে কিছু বলছে না, চেনা চেনা লাগছে নাকি খুব মানে অন্যরকম একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই দেখছেন, আমি এটা আগেও শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন। অনেক লম্বা একটা ভিডিও শেয়ার করছি, সবাই যদি বিরক্ত বোধ করেন আমি এই জন্য দুঃখিত। বাট আমার জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল। অনেকটা কেটে ছাঁটাই করে ছোট করার চেষ্টা করেছি, তারপরও যদি আপনাদের কাছে বিরক্ত লাগে আমি এজন্য মানে আন্তরিকভাবে দুঃখিত। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।